আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের চাকরি, তারপর প্রকৃত মুক্তিযোদ্ধার জায়গা দখল, এভাবেই প্রভাব খাটিয়ে খাস জমি দখল সহ গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। স্ত্রীর নামে কিনেছেন 4টি জাহাজ। বেনজির নয় বলছি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের কথা। গোপালগঞ্জ সহ সারা দেশে যার নামে আছে 110 কোটি টাকারও বেশি সম্পদ। এমনকি বিদেশের স্বর্ণ ব্যবসা সহ তার বিরুদ্ধে থাকা দুর্নীতি নানা ফিরিস্তি নিয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন লিটন বাবু। মিরপুর চিড়িয়াখানা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এলাকায় 5 নম্বর রোডের 45 নম্বর প্লট, যাতে রয়েছে টিন শেডের অনেকগুলো ঘর। কোটি টাকার এই জায়গার প্রকৃত মালিক যুদ্ধহত মুক্তিযোদ্ধা আয়ুব আলী। অভিযোগ রয়েছে তাকে ভয় দেখিয়ে নামমাত্র টাকায় লিখে নেন অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল ও তার সহকর্মীরা। ধরিয়া নিয়ে স্টেমের মধ্যে কইলো যে এখানে স্বাক্ষর করেন, এখানে স্বাক্ষর করেন, এই যারা আবার চেষ্টাও করেন না। তাই আমি তখন একদম একেবারেই নিরুপায়, বেশিরভাগ ক্রস দিয়ে দিব। 4 জন পুলিশ অফিসার দিলাম ঢোকাইয়া, এখন পরে ওদের লোক কিছু করতে পারবে না। শুধু মিরপুর নয়, ফার্মগেটের ইন্দিরা রোডে 4 তলা বিশিষ্ট বাড়িটিতে থাকেন রফিক। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে বাড়িটি তার আত্মীয়র নামে থাকলেও বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছুই যায় রফিকের স্ত্রী ফারজান রহমানের কাছে। না না না, ওই জায়গায় ভাড়া থাকে। তিনি বলেন যে বাড়িটা তার খালা শাশুড়ির, কিন্তু বাড়ির ভাড়া সমস্ত কিছু তোলেন তিনি, এবং এটা তথ্যপত্র সাক্ষী সহকারে আমি দিতে পারবো। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল। গোপালগঞ্জ সদরে বাড়ি পুলিশের এই কর্মকর্তা এলাকায়ও রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুদক ও তার এলাকার মুক্তিযোদ্ধাদের অভিযোগ ভুয়া মুক্তিযোদ্ধা সনদের চাকরিতে যোগদান, অতঃপর সাধারণ মানুষকে জিম্মি করে সদরের পাইকান্দিতে খাসপুকুর দখল সহ প্রায় 1.5 একর জমিতে নির্মাণ করেছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বিজয়পাশা বাস স্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন কানাডা সুপার মার্কেট। গোপালগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় রয়েছে নিজের নামে 90 বিঘার উপরে জমি। 100 বিঘার উপরে সম্পদ বানিয়েছেন স্ত্রী, ভাই, শ্যালক সহ আত্মীয় স্বজনদের নামে। নামে বেনামে তো অনেক কিছুই উনি করে রাখছে। হাজার হাজার কোটি টাকার মালিক, এর বাপ কোনো মুক্তিযোদ্ধাও না। দুদকের তথ্য বলছে তার স্ত্রী ফারজান রহমানের নামে 10 থেকে 15 কোটি টাকা মূল্যের 4টি জাহাজ, গুলশানের ইউনাইটেড হসপিটালের পাশে 14.5 কোটি টাকার একটি ফ্লোর, নিকুঞ্জে প্লট, ঝিলমিল আবাসিক প্রকল্পে 10 কোটি টাকার 2টি প্লট সহ বিভিন্ন সম্পদ রয়েছে। আছে 200 ভরি স্বর্ণ। এরই মধ্যে দুদক তার চাকরিতে যোগদানের তথ্য ও অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে। চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তরেও। অনুসন্ধান চলছে, কারোর প্রতি কোনো ফেভার করার, ডিসফেভার করার প্রশ্ন আসে না। দুদক আইন বিধি অনুযায়ী যা যা করার সবই করবে। বিশেষজ্ঞরা বলছেন কতিপয় দুর্নীতিবাজদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশ বাহিনী। সেই প্রশ্ন কিন্তু পুরো পুলিশ বাহিনীকেই কলঙ্কিত করবে বা প্রশ্নবিদ্ধ করবে। এই বিষয়টি কিন্তু পুলিশ কর্তৃপক্ষকে সবসময় মনে রেখেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করলে জনগণের মনে তারা আরও বেশি আস্থার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে। সম্পদ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি অতিরিক্ত ডিআইজি রফিক। দুবাইয়ে স্বর্ণের দোকান, কানাডা, ইউরোপ, আমেরিকায়ও টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই রফিকের সাথে কথা বলতে বাসায় গেলেও পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোন ধরেননি পুলিশের বিশেষ শাখার প্রভাবশালী এই কর্মকর্তা। প্রান্তিক পর্যায়ে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের কেউ কেউ সাধারণ মানুষকে জিম্মি করে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। এমন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন দুদকের অনুসন্ধান যেন মাঝপথে থমকে না যায়। প্রভাবশালীদের বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। দুর্নীতি বন্ধে নতুন গাড়ি ও জমি, ফ্ল্যাট কারা কিনছে তাদের আয়ের উৎস বের করার প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় সংসদ অধিবেশনে 2024-25 অর্থ বছরে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। চাকরিতে প্রবেশ ও পদোন্নতির সময় হলফনামা জমা দেওয়ারও প্রস্তাব করেন হানিফ।
এর আগে সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্না বাজেট আলোচনায় বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ করা সম্ভব হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি আরও বলেন, ঋণ খেলাপির টাকা আদায় করা না গেলে ব্যাংকগুলো খালি হয়ে যাবে। ব্যাংক থেকে চাহিদা মতো ঋণ না পেলে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রেজিস্ট্রি অফিস, গাড়ি শোরুম, স্বর্ণালঙ্কার দোকান, এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য কৈফিয়ত চাওয়ার ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, গাড়ি শোরুম এবং স্বর্ণালঙ্কারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক। আমার বিশ্বাস তাহলে পরে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না, তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে। এবারের বাজেটের ঘাটতি গত বছরের তুলনায় কম, কিন্তু এবার যে অবস্থা তাতে সরকার রাজস্ব আয় ঠিকমতো করতে পারবে কিনা সেটি সন্দেহ আছে, কারণ চলতি অর্থবর্ষ তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই। দেশে লজিস্টিক ব্যবস্থাপনার খরচ 25% পর্যন্ত কমানো গেলে রপ্তানি অন্তত 20% বাড়ানো সম্ভব। একই সাথে মাত্র 1% পরিবহন খরচ কমানো গেলে রপ্তানি বাড়বে প্রায় 7.5%। মঙ্গলবার রাজধানীতে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি আয়োজিত জাতীয় লজিস্টিক পলিসি 2024 বিষয়ক অনুষ্ঠানে এসব সম্ভাবনার কথা উঠে আসে। আলোচকরা জানান, দ্রুত এই নীতিমালার বাস্তবায়ন করা গেলে ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে। তবে লজিস্টিক খাতের উন্নয়নে প্রয়োজন বড় বিনিয়োগ, যেখানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা এমনকি বিদেশি বিনিয়োগকারীদের অর্থ লগ্নির আহ্বান জানানো হয় এই আয়োজনে। মূল প্রবন্ধ উপস্থাপনায় ব্যারিস্টার নিহাদ কবির জানান, লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স, কাস্টমস অবকাঠামো সহ সকল সূচকে ভারত, ভিয়েতনাম সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। আমরা চাচ্ছি যে আমাদের দেশের যে ইনভেস্টমেন্টের যে ঘাটতি আছে সেটা আপনার লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে লোকাল ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টর যাতে অ্যাট্রাক্টেড হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ আমাদের ইনভেস্টমেন্ট আসবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, যেটা সরকারের আলটিমেট লক্ষ্য। ইনভেস্টর আনার সময় হয়তো কিছু জিনিস চ্যালেঞ্জিং হতেই পারে, সেটাকে অ্যাড্রেস করতে হবে, অথবা কিছু পলিসি চেঞ্জও করতে হতে পারে এবং অনেক কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট নিয়েও আসতে হবে, কারণ আমাদের ওইটা প্রমোট করতে হবে যে এই পলিসি, ন্যাশনাল লজিস্টিক পলিসির কারণে কিভাবে আমরা আরও ওপেন হচ্ছি, এফিশিয়েন্ট হচ্ছি এবং ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা আছে বলে এখন দেশে উন্নয়ন প্রযুক্তি খাতে উন্নয়ন ঘটছে বলে মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও বলেন, খালেদা জিয়ার ধারণা ছিল সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে বাংলাদেশের তথ্য পাচার হয়ে যাবে। তার এমন অবুঝ আচরণে বাংলাদেশ 50 বছর পিছিয়ে পড়েছিল। মঙ্গলবার দুপুরে রাজধানীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতি ধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা নামে সংবাদ চিত্র প্রদর্শনী আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী পলক আরও বলেন, স্যামসাং 2024 সালে বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছিল। কমিশন খোর তারেক জিয়ার লোভের কারণে তারা বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে ভিয়েতনামে নিয়ে যায় বলেও মন্তব্য করেন পলক। যে একটি দলের নেতা, একটি দেশের সরকার প্রধান যদি দূরদর্শী, মেধাবী না হয়, দেশপ্রেমিক না হয়, তাহলে সেই দেশ আগাতে পারে না। যে কারণে 75 থেকে 96 সাল আমরা আগাতে তো পারিনি, বরঞ্চ পেছনের দিকে চলে গিয়েছিলাম। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1400 টাকা বাড়িয়ে 1,18,355 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,12,978 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 96,835 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 80,062 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকে এদিন বেড়েছে, পাশাপাশি বেড়েছে শেয়ার হাত বদলের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 21.65 পয়েন্ট বেড়ে 5241 পয়েন্টে অবস্থান নিয়েছে। পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 524 কোটি 56 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের দিনের তুলনায় 44 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 171টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে 162টির। অপরিবর্তিত ছিল বাকি 61টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক মঙ্গলবার 111 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে 145 কোটি 79 লাখ টাকার শেয়ার। এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনি গ্যাস প্রথমবারের মতো গ্যাস ভিত্তিক জেনারেটরের জন্য প্রোপেন বাজারজাত শুরু করেছে। শতভাগ প্রোপেন বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পুরোপুরি প্রস্তুত এই প্রতিষ্ঠানটি। গত 2 বছর ধরে ইউনি গ্যাস ও ডানা ইঞ্জিনিয়ার্স গ্যাস ভিত্তিক জেনারেটরের জন্য জ্বালানি হিসেবে শতভাগ প্রোপেন ব্যবহার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসছে। প্রাকৃতিক গ্যাস জেনারেটরের জন্য বিকল্প জ্বালানি হিসেবে এই শতভাগ প্রোপেন গ্রাহকের কাছে পৌঁছে দিতে এরই মধ্যে সব ধরনের সরবরাহ সুবিধার প্রস্তুতি সম্পন্ন করেছে ইউনি গ্যাস। প্রস্তুত রয়েছে নিরাপদ ও অত্যাধুনিক পর্যাপ্ত সংখ্যক প্রোপেন রোড ট্যাঙ্কারও। পূবালী ব্যাংক পিএলসি ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখা উদ্বোধন করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা প্রধান উপমহাব্যবস্থাপক আলমগীর জাহান। প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ ইসা বলেন, গ্রাহক সেবা বাড়ানোর জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুনভাবে সাজানো হয়েছে। জাতীয় সেমিনার আয়ুর্বেদিক এক্সপো 2024 উদ্বোধন হয়েছে। মঙ্গলবার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলাতনে 2 দিন ব্যাপী এই এক্সপোর উদ্বোধন করা হয়। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার সভাপতি ও হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়ার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইয়াহিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসির উপপরিচালক ফাতেমা নার্গিস, ঢাকার ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ইউনানি চেয়ার অধ্যাপক ডক্টর মোনার হোসেন কাজমি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ফারুকুজ্জামান চৌধুরী। এবারে বিশ্ব বাণিজ্য। হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, ট্যুরিজম সহ বেশ কিছু ব্যবসায় থাইল্যান্ড বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপক প্রসার ঘটেছে। এতে দেশীয় অনেক কর্মীর কর্মসংস্থানের পাশাপাশি রেমিটেন্স আসছে, যা অবদান রাখছে অর্থনীতিতেও। থাইল্যান্ডের থেকে এএম মিলনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 1972 সালে 5 অক্টোবর থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক যান থাইল্যান্ডে। শিক্ষা ও চিকিৎসার জন্য সেখানে গিয়ে থাই ভাষা জানা না থাকায় অনেককেই সমস্যায় পড়তে হয়। তাদের সহযোগিতা করতে থাইল্যান্ডের পাতায়া নগরী এবং রাজধানী ব্যাংককে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া বাংলাদেশি কিছু হোটেল, রেস্টুরেন্ট আছে পাতায়া সিটি ঘিরে। এসব গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় মানসম্মত খাবার। বামুগ্রাল হাসপাতাল এবং ব্যাংকক হাসপাতাল, 2 হাসপাতালেই দেখিয়েছি এবং তারা আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রিপোর্টকে তারা গুরুত্ব দিয়েছে, এগুলো আমার ভালো লেগেছে। দিনে ঘুম আর রাত জাগা থাইল্যান্ডের পাতায়া নগরীতে প্রতিদিন গড়ে প্রায় 10,000 পর্যটক আসে, যার মধ্যে বাংলাদেশি সবচেয়ে বেশি। দুপুরবেলা, রাত্রে, সকাল পর্যন্ত যদি খাওয়া খাইতে হয় 500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, 500 বাদের মধ্যে। তারপর 800 টাকার মধ্যে আবার রুম ভালো পাওয়া যাচ্ছে। বাংলা খাবার কিন্তু এখানে আসতে পারে। লিটন গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানে আরো বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, নির্দ্বিধায় এখন আমাদের রেস্টুরেন্ট আসতে পারেন, হালাল রেস্টুরেন্ট। থাইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটছে ব্যাপকভাবে। তাদের বিনিয়োগে বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন।